মানে এটা অনেক ভালো একটা নিউজ আমাদের জন্য। যদি এটা বাস্তবায়ন হয় তাহলে এটা আমরা যারা বাইক চালাই আমাদের জন্য খুব খুশির একটা নিউজ হবে। আর আমি চাবো যে অন্ততপক্ষে 500 যাতে না হয়ে 600 সিসি পর্যন্ত হয় এই লিমিটটা। হেলমেট ছাড়া একটু বাইক চালাইতেছিলাম খুব ফিল নিয়ে, অ্যান্ড এদিক থেকে 60 ফিট থেকে বের হয়ে মিরপুরের মেন রোডে যে উঠতে গেছিলাম হার্ট ফাউন্ডেশনের সামনে, সার্জেন্ট একটা দাঁড়ানো, কিছু বাইক টাইক ধরছে, অ্যান্ড একটা রিক্সার সামনে দিয়ে আরেকটা যে কনস্টেবল থাকে উনি আইসা মনে হয় আমাকে ধরতে এরকমই মনে হইতেছিল যে আসতেছিল। অ্যান্ড আমি একটু কেসকি টেসকি মেরে কোনো রকম ভেগে এসে তারপরে এখানে হচ্ছে এসে হেলমেটটা পরে নিলাম, কারণ হেলমেট ছাড়া বাইক চালানো ঠিক না। অ্যান্ড সত্যি কথা কি, এই বাইকটার পেপারও আমার সাথে নাই, আমি জাস্ট নিয়ে বেরোইছি। অ্যান্ড মানে পেপার নিব ভাবলাম কিন্তু নাই। কিন্তু আমার ব্যাগের মধ্যে 2টা বাইকের পেপার, MT-15 তারপর হর্নেট, এই 2টার পেপারই আমার ব্যাগে। 2টা বাইকের পেপার ব্যাগে থাকা সত্ত্বেও এই বাইকের পেপার আমার সাথে নাই। মানে এই অবস্থাটা চিন্তা করেন, পুলিশ যদি আমাকে ধরে, সার্জেন্ট তো এত কিছু দেখবে না, জাস্ট এটার পেপার নেই এই জন্য কেস করে দিবে। কিন্তু যদি কোনো চেক পোস্টে ধরে তাহলে আমার তো বাইক চোর ভাববে যে এত বাইকের পেপার, কিন্তু যেটা চালাইতেছে এটা হয়তো এখনো নকল পেপার বানাইতে পারে না, এই কারণে অবস্থাটা চিন্তা করেন। এই জন্য পেপার ছাড়া নিয়ে এটা ঘুরতেছি পেপার করার জন্য, এরকম ভাবতে পারে। যাই হোক, 60 ফিটে ছিলাম অ্যান্ড যাচ্ছি একটু বিএসবি মার্টে, তাই ভিডিও এখানে অন করলাম। কারণ ইদানিং বিএসবি মার্টে আসা হয় না তা না, কিন্তু বিএসবি মার্টে যখন আসি ওই টাইমগুলোতে ভিডিও করা হয় না, দেখা যায় একটু থাকে না প্রাইভেট বা নিজস্ব যে মোমেন্টগুলো ওইগুলাই বেশি কাটানো হয়। সব কিছু তো চাইলেও আসলে ভিডিওতে শেয়ার করা যায় না। মানে কিছু ব্যাপার আছে যেগুলো ভিডিওর জন্যই, আবার কিছু ব্যাপার আছে যেগুলো চাইলেও ভিডিওতে শেয়ার করা যায় না। এ হলো একটা অবস্থা। আমি যে সামনে যে বাইকটা চলতেছে এটার মধ্যে যে ভাইটা বাইক চালাইতেছে উনি হেলমেট পরান, পেছনের আপুটা হেলমেট ছাড়া। মিরপুরে এই জিনিসটা অনেক বেশি দেখা যায়। এই যে এই বাইকেও দেখেন যে নামলো সে হেলমেট ছাড়া। মিরপুরে এই জিনিসটা আমরা অনেক বেশি দেখি যে পিলিয়ন মোটামুটি হেলমেট ছাড়াই বেশি চলে। একটা ব্যাপার হচ্ছে মিরপুর কিন্তু ক্যান্টনমেন্টের খুব পাশে, এবং অনেক আগে থেকেই মিরপুরে হচ্ছে মানে ক্যান্টনমেন্টে মিরপুরের লোকজনের ঢোকা লাগে। অ্যান্ড ক্যান্টনমেন্টে ডাবল হেলমেট বা ক্যান্টনমেন্টের যে রুলগুলা এগুলা মিরপুর অনেক আগে থেকেই দেখে অভ্যস্ত। কিন্তু অনেক আগে থেকেই কিন্তু মিরপুর ঘাটতেরা, তারা কখনোই এগুলা মানে না বললে আসলে ভুল হবে। সত্যি কথা হলো আমি নিজেও ক্যান্টনমেন্ট চেকপোস্টের খুব কাছে বড় হয়েছি, কাফরুলে বড় হয়েছি, তো পড়ালেখা করছি মুসলিম মডার্ন, তারপরে কাফরুল গির্জাতে প্রাইমারি স্কুলে পড়ালেখা করছি। সব মিলায় মিরপুরের একটা ব্যাপার আমার ভিতরে ছোটবেলা থেকেই আছে, এজন্য ওই আমার ভিতরে এইটা আছে, একটু সুযোগ পাইলেই হেলমেট ছাড়া একটু ঘুরি এরকম। মানে এই ব্যাপারটা আমার ভিতরে ছোটবেলা থেকে একটু খেলাধুলা করে, এই এলাকায় বড় হয়েছি না। যাই হোক, চালাচ্ছে হচ্ছে R15 ভার্সন 4 অ্যান্ড BS7 ভার্সন বলে এটাকে। এই বাইকটার হচ্ছে TFT মিটার আসে না, কিন্তু এটা BS7, এই হলো এটার ব্যাপার। অ্যান্ড এটা একটা আনঅফিসিয়ালি ইম্পোর্টেড বাইকটা বাইক ফেরি থেকে নিয়ে একটু চালাইতেছি, কারণ স্পোর্টস বাইক মাঝে মধ্যে আমার চালাইতে ইচ্ছা হয়। এবং এইটার পরে আমি কিছুদিনের মধ্যে একটা মনস্টার এডিশনের R15 এমও চালাবো, এটাও আগে থেকে বলে রাখলাম। অ্যান্ড এই বাইকগুলোর চাহিদা মাঝখানে খুব কমে গেছিলো। আমি দেখছি রয়্যাল এনফিল্ডের লঞ্চিং বলবো এটাকে, হ্যাঁ লঞ্চিংই বলি, ওই লঞ্চিং ইভেন্টের পর থেকে এই প্রিমিয়াম সেগমেন্টের বাইক যেগুলো আছে বাংলাদেশে 3টা বড় কোম্পানি, যে হোন্ডা, ইয়ামাহা, সুজুকি, এদের অনেকটাই সেল প্লাস সেকেন্ড হ্যান্ড মার্কেটেও চাহিদা অনেক কমে গেছিলো। বাট একটা কথা আমি তখনও বলছিলাম যে এই সমস্ত বাইকের চাহিদা আবার বাড়বে, কারণ একটা বাইকের তুলনা আরেকটা বাইক বা একটা বাইকের চাহিদা আরেকটা বাইক পূরণ করতে পারবে না। বিশেষ করে রয়্যাল এনফিল্ড বা চাইনিজ যে বাইকগুলো আসতেছে ওইগুলা এই বাইকের চাহিদা অ্যাটলিস্ট পূরণ করতে পারবে না। এইগুলার যেই ফ্যান বেস বা কাস্টমার বেস ওইটা এরকমই থাকবে। অ্যান্ড ওইটা এরকম মানে ওয়ার্ল্ড ওয়াইড যদি দেখেন, আপনি দেখেন পাশের দেশ ইন্ডিয়াতে এই বাইকগুলোও আছে, রয়্যাল এনফিল্ডও আছে, এবং সবগুলা বাইকের চাহিদাও আছে। সবগুলা বাইকের চাহিদা আছে বলতে সবগুলা বাইকের ফ্যান বেস, কাস্টমার, সেল, বাই সব কিছুই আছে। আমাদের দেশে নাই বলতে হচ্ছে হায়ার সিসি, মানে আমরা তো 375-এ আটকে আছি। তবে ইদানিং একটা গুঞ্জন শুনতেছি যে আরেক দফা হয়তো সিসি লিমিট বাড়বে। মানে এটা অনেক ভালো একটা নিউজ আমাদের জন্য। যদি এটা বাস্তবায়ন হয় তাহলে এটা আমরা যারা বাইক চালাই আমাদের জন্য খুব খুশির একটা নিউজ হবে। আর আমি চাবো যে অন্ততপক্ষে 500 যাতে না হয়ে 600 সিসি পর্যন্ত হয় এই লিমিটটা, তাহলে সুপার বাইকের দেখা আমরা পাবো। R6 বা 600
হোন্ডা সিবিআর, এগুলো হচ্ছে 4 সিলিন্ডার ইনলাইন 4-এর যে ইঞ্জিনগুলা বাইক, এগুলো আমরা বাংলাদেশ দেখতে পারবো। চালাইতে না পারি, কিনতে না পারি, দেখতে তো পারবো। ব্যাপারটা এরকম, পারমিশন থাক, মানে পারমিশন থাকলেই যে আমার নিজের থাকতে হবে ব্যাপারটা তো তা না। এজন্য আমি বলতেছি যে 600 সিসি প্লিজ, বাংলাদেশ গভর্নমেন্ট প্লিজ 600 সিসি পর্যন্ত এরপরে অ্যাপ্রুভ করেন, তাহলে আমরা আসলে বাইকাররা খুব খুশি থাকবো গভর্নমেন্টের এই সমস্ত ব্যাপারের উপরে, আইন কানুন সব কিছুর ব্যাপারে। গাড়ি যেহেতু ইম্পোর্ট হইতেছে সেহেতু কেন, আচ্ছা এদিকে এত মার্কেট বসছে কেন? শুরু থেকেই দেখতেছি আজকে কোনো মেলা নাকি? মানে আমি যেটা বলতেছি, গাড়ি যেহেতু ইম্পোর্ট করা যায় সব গাড়ি, তো সেহেতু আমার মনে হয় যে একটু যদি আমাদেরকে এই বাইকের ব্যাপারটাও ইম্পোর্টটা একটু সহজ করে দেওয়া হয়, ব্যাপারটা একটু ভালো হইতো। আচ্ছা আমার যেটা মনে হয় শাহরুখ খান এখনো উঠে নাই ঘুম থেকে, মানে আমাদের আরিফ ভাই, বাট দেখি চলেন ভেতর যে একই অবস্থা। অলরেডি একটা বাইক সেল হয়ে গেছে, চাবি নিয়ে ঘুরতেছে। আরিফ ভাই কি উঠছে? ভিতরে আছে? আচ্ছা, অফিসে যেহেতু আসেনি ব্যাপার না, চলুন যাই। মামা তো মনে হয় আছে। মামা কি খবর? হাই যে মামা। এই জায়গাটা ছিল হচ্ছে একদম R15 পরিপূর্ণ, আর এদিকটা ছিল হচ্ছে এগুলাতেই পরিপূর্ণ। দেখেন R15 অনেকটাই কমে গেছে, এখানে FZ রাখতে হয়েছে, তার মানে R15 এর সেল আবার শুরু হয়েছিল। এরকমই হয় আসলে, একটা বাইকের চাহিদা এক এক সময় বাড়ে, এক এক সময় কমে। R15 এর চাহিদা একটু কমে গেছিল, আবার মোটামুটি শুরু হয়ে গেছে। এদিকে দেখলাম যে বাইক ফেরিতেও R15 ভার্সন 3 যেটা, ওটা মনে হয় 2 দিন আগে সেল হয়ে গেল। আরো অনেক লোক আসতে দেখি যারা হলো R15 সিরিজ বা M সিরিজ ভার্সন 3, 4, M এগুলা নিয়ে এখন দাম দস্তর করা শুরু হয়েছে। তার মানে আবার স্পোর্টস বাইকের চাহিদা, মানে চাহিদা যে ঘুরে, এটার প্রমাণ বাইকের শোরুমে বসে থাকলে বোঝা যায়। হ্যাঁ না ভাইয়া, মাস্ক লাগবে না এখন। চলেন আমরা এদিক থেকে বের হয়ে যাই, ছোট একটা কাজ ছিল এখানে সারলাম। আরিফ ভাই হলো, ওনাকে ফোন দিছিলাম, উনি মাত্রই ঘুম থেকে উঠছে। নিচে নামতে নামতে দেখা যাবে যে 30 মিনিট লাগবে, এই কারণে ওনার সাথে দেখাটা করবো হয়তো বা রাতে। আবার ওনারা ব্যাডমিন্টন খেলে হচ্ছে এদিকে এই যে ঈদগাহ মাঠের ভেতরে, ওইখানে আসলে ওনাদেরকে রাতে মোটামুটি পাওয়া যায় রেগুলারই। তবে আমার ঝামেলা হয়ে গেছে, আমি মিরপুরে থাকলে এখানের গেট একটু আগে আগে বন্ধ করে দেয়, এই কারণে রাতের আড্ডাটা আমার একটু কমে গেছে এখানে থাকার কারণে, মানে যখন এইখানে থাকি। আর যেদিন আমি উত্তরা যাই মোটামুটি ওই দিন 12টা, 12:30, 1টা পর্যন্ত এদিকে আড্ডা টাড্ডা বা উত্তরা আড্ডা টাড্ডা, এখান থেকে আড্ডা দিয়ে দেখা যায় আবার উত্তরা যায় আবার আমার ফ্রেন্ড আছে নেটের ব্যবসা করে, ইন্টারনেটের, আর ওর অফিসে যায় আবার আড্ডা দেই। রাত 1:30, 2টা পর্যন্ত আড্ডাই দেওয়া হয়। রাতের পাখি তো আমরা, এই হলো ঝামেলা। ঝামেলা না, এই হলো আসলে ঝামেলা, মানে এই ধরনের বাসায় থাকতে একটু ঝামেলা, যেখানে হচ্ছে গার্ড একটু আগে আগে গেট লক টক করে দেয় বা লিফট বন্ধ করে দেয় বা ঘুমায় একটু আগে, ফাপড় হয়ে যায়। আজকে একটু ভয় লাগতেছে, বাইকের কাগজ নাই তো, মানে মনে হইতেছে কখন কোন জায়গায় কোন পুলিশ ধরে, আর এই বাইক আসে কই দেখেন না। যাক চলেন এদিক থেকে বের হই, অ্যান্ড নেক্সট প্ল্যান কি হবে জানি না। আর এর মধ্যে হচ্ছে একটা ছোট্ট ভিডিও দেখেন, মানে ভিডিও ব্যাকগ্রাউন্ডে দেখেন আর আমি কথা বলি, প্রবলেম নাই। এটা হলো র্যাঙ্কস পেট্রোলিয়াম থেকে পাঠাইছিল, মানে শেল থেকে পাঠাইছিল, যেহেতু আমি শেল ইউজ করি। শেল থেকে নিউ ইয়ার সেলিব্রেশনের একটা কেক পাঠাইছিল আমার জন্য, আর আমরা সবাই মজা করে খাইছি। যাই হোক, ধন্যবাদ শেল, ধন্যবাদ র্যাঙ্কস পেট্রোলিয়াম বাংলাদেশ লিমিটেড, যাই হোক ওইটাই আর কি। চলেন আমরা এদিক থেকে বের হয়ে যাই। চিপা চাপা রাস্তায় স্পোর্টস বাইক চালাইলে আসলে একটু প্যারা আছে, রেগুলার চালাইলে অভ্যাস হয়ে যায়। মানে ওইটা তো আমরা মন থেকে একদম সিলেক্ট করে রাখি বা মন থেকে প্রস্তুতি নিয়ে রাখি যে আজকে চিপা চাপা রাস্তায় এরকম কষ্ট হবে, বাট অনেকদিন পরে পরে ধরলে বেশ একটু অদ্ভুত টাইপের একটা ফিল হয়। যখন এরকম একটু বড় রাস্তা পাই তখন মনে হয় যে না, এই মনে হয় একটু শান্তি পাইলাম। এই ধরনের স্পোর্টস বাইকগুলো আসলে লং রোডে আর কি, লং রোডে চালাইতে খুব মজা লাগে। আমি যখন ঢাকা চিটাগাং বা ঢাকা কক্সবাজার যাই, বেশ মজা করে রাইডটা এনজয় করা যায়, বা 300 ফিটে বা মাওয়া রোডে এনজয় করা যায়। কিন্তু এই যে এরকম যখন আপনি এই জনতা হাউজিংয়ের মতো এই চিপা চাপায় ঢুকবেন ভাই, তখন মনে হয় যে ছাইরা দে মা কান্দাবাচি, একটা কথা আছে না, ওইরকম। আসলে এই স্পোর্টস বাইকের পাওয়ারটা কেন জানি কমিউটার বাইকে আবার এভাবে আসেও না। দেখেন এই সেম ইঞ্জিনের বাইক কিন্তু এমটির ফিল এক, এটার ফিল আবার আর এক। এই সিটিং পজিশনটাতেই আসলে অন্যরকম একটা জোশ থাকে, পাওয়ারটা ফিল করা যায় তখন ঠিক মতো। বাট কমিউটার সেগমেন্টে দেখছি তো
আগেও অন্যান্য ব্র্যান্ডেরও এরকম তো বাইক আছে, যে নেকেটও আছে, আবার সেম আছে, কমিউটারও আছে, নেকেট স্পোর্টস, কমিউটার প্লাস হচ্ছে স্পোর্টস, 3টা সেগমেন্টে একই ইঞ্জিনের বাইক অনেক সব কোম্পানিতেই প্রায় আছে। কিন্তু স্পোর্টসে যে ফিলটা, এটা এই অ্যারোডাইনামিক্সের কারণে যেভাবে এটা আগায় ফেয়ারিংগুলার থাকার কারণে, অ্যান্ড এই অ্যাগ্রেসিভ যেই সিটিং পজিশনটা, এটার কারণে এইটা আবার নর্মাল ওই বাইকগুলোতে হয়ে ওঠে না। আসলে পয়সা দরকার ভাই। আমি ইদানিং একটু মোটিভেশন দেই না আপনাদেরকে, যে কাজ করতে হবে, ঘরে বসে থাকলে কাজ হবে না। বা এমন না যে আজকে মোটিভেশন নিলাম কালকে থেকে কাজ শুরু করব, ব্যাপারটা এমন না। কাজ করলে আজকে থেকেই করতে হবে, কারণ প্রত্যেকটা ক্ষেত্রেই আপনার শখ যখন আপনি পূরণ করতে যাবেন তখন আপনার অনেক টাকা পয়সার প্রয়োজন হবে, এবং আপনি মেহনত না করলে, ব্রেন না খাটাইলে, শরীর না খাটাইলে আপনার টাকা পয়সা আসবে না। যতই বলি যে কোন বাইক আগে দৌড়ায়, কোন বাইক পিছে দৌড়ায়, সবচেয়ে আগে দৌড়াইতে হবে হচ্ছে আপনাকে। আপনি যদি ঠিকমতো দৌড়ান তাহলে কোনো না কোনোভাবে আপনি এই বাংলাদেশে বসে 1000 সিসির বাইকও চালাইতে পারবেন। ইটস মানে অল অ্যাবাউট মানি। টাকা জরুরি একটা জিনিস লাইফে। তবে হ্যাঁ, এটা সত্যি, টাকা সব কিনতে পারলেও সুখ কিনতে পারে না। সুখটা নিজের মনের ভিতরে। এখন ওইটা আপনাকে সিলেক্ট করতে হবে যে কতটুকু টাকায় আপনি সুখী। আপনি যতটুকু টাকায় সুখী, অতটুকু টাকায় যদি আপনি নিজেকে সুখী ভাবতে পারেন তাহলে ঠিক আছে। কারণ ব্যবসায় একটা কথা আছে, চাহিদা হচ্ছে অসীম, চাহিদার কোনো সীমা নাই। আপনি একটা চাহিদা পূরণ করা মাত্রই আপনার মনের ভেতরে আরো বড় আরেকটা চাহিদা জন্মাবে। একটা লোকের ইনকাম যখন 100 টাকা থাকে, না আর একটু বেশি বলি, 5000 টাকা থাকে, তখন তার সংসারটা 5000 টাকার মধ্যেই মাস চালায় নেয় সে। এবং তার ইনকাম যখন 5 লাখ টাকা হয়, এমন না যে 5000 টাকা খরচ করে এবং বাকি 4,95,000 টাকা সে জমায়, ব্যাপারটা তা না। তার খরচটা তখন ওরকমই হয়, ওই মাস শেষে যায় দেখা যায় যে তার পকেট আবার সেইভাবে খালিই হয়। আসলে লাইফস্টাইলটা মানুষের এইভাবেই চেঞ্জ হয়ে যায় টাকা ইনকামের সাথে সাথে। এই কারণে আমাকে জ্ঞানী ব্যক্তি একটা কথা বলছিল যে ভাই, কখনো খরচ কমানোর ট্রাই করেন না, খরচ বাড়ুক, ইনকামের রাস্তা বাড়ান। বা খরচ যখন আপনার বাড়বে দেখবেন ইনকামের রাস্তা হয়েও যাবে। একটা কথা আছে যে আল্লাহ যখন একটা রাস্তা বন্ধ করে দেয় তখন আরো 10টা রাস্তা খুলে দেয়, 12-9টা রাস্তা খুলে দেয়। কিন্তু আমরা হতাশ হয়ে যাই, এই জন্য দেখতে পারি না। প্রতিটা মুহূর্তেই আপনার সামনে ইনকামের রাস্তা আছে, একটু জ্ঞান খাটায় কাজ করলেই হয়ে যাবে। সব বাইকে কিনতে পারবেন। মোটিভেশন দেই ইদানিং, কারণ নিজেরও মোটিভেশন দরকার। সত্যি কথা কি, একটা গাড়ি কিনছি তো ভাই, গাড়ি কিনে আমার খরচ বেড়ে গেছে। অ্যান্ড খরচ যেখানে বাড়ছে ওইখানে তো ইনকামের ধান্দা করতেই হবে। এই কারণে একটু দৌড়াদৌড়িও বাড়াইছি। অ্যান্ড দেখতেছেন তো লাস্ট কি ব্যাপার, এরকম জ্যাম লাগলে কেমনে হবে। যেটা বলতেছিলাম, দেখতেছেন তো যে লাস্ট আমি কিন্তু প্রায় 1 বছর বাইকের কোনো ট্যুর দেই নাই। একটা বাইক ট্যুর মানে 20,000 টাকা নাই। আমি চেষ্টা করছি যে ওই টাকাটাও সেভ রাখার জন্য। গাড়ি কিনছি, এবার গাড়িতে ট্যুর শুরু হবে। অ্যান্ড বিভিন্ন জায়গা, বিভিন্ন হোটেল, বিভিন্ন ইনফরমেশন আপনাদের সাথে ইনশাআল্লাহ সামনে শেয়ার করা শুরু করব গাড়ি নিয়ে বের হয়ে। আমার গাড়ির পেপারটা করতে দিছি হচ্ছে চিটাগাঙে, মানে নাম ট্রান্সফারটা। পেপারটা আসলেই গাড়ি নিয়ে দেখি আপনাদের সাথে প্ল্যান প্রোগ্রাম করে বের হয়ে যাব হয়তো কোনো একদিকে। যাক চলেন, এই ধুলাবালি 60 ফিট আর ভালো লাগতেছে না, ভাইজার টাইজার লাগায় কোনো রকম এখান থেকে ভাগার চেষ্টা করি আমরা। বাইকটা নিছিলাম বাইক ফেরি থেকে, এনে বাইকটা এখানে অলরেডি রেখেও দিছি। অ্যান্ড মাত্র একটা নতুন বাইক এখানে ঢুকছে, যেটা হলো 4V কার্বোরেটর ABS। এই বাইকটা 14,000+ কিলোমিটার চলা। অ্যান্ড বাইরে অন্ধকার হয়ে গেছে। অন্ধকার যদি না হইতো তাহলে বাইকটা এখন আমি নিয়েই বের হইতাম। আমার 4Vর মধ্যে কার্বোরেটরের ABSটা এত বেশি ভালো লাগে, এটার মধ্যে পাওয়ারের কোনো কমতি ফিল হয় না, ধুমধার একটা চালানো যায় বাইকটা। খুবই মানে আমার কাছে খুবই মজার একটা বাইক লাগে। যাই হোক, আমাদের হচ্ছে কেক, আমরা ওই যেটা আসছিল ওইটা কেটে হালকা পাতলা এখানে রেখে চলে গেছিলাম। এখন একটু কেক টেক খাবো, অ্যান্ড দেন তারপরে বাসায় চলে যাব। কারণ হচ্ছে আমি এই শার্ট পরে বেরিয়েছি, জাস্ট একটা নিচে একটা ছোট টি-শার্ট আছে আর কি, জ্যাকেট নিয়ে বের হই নাই, ঠান্ডা লাগবে, এই জন্য বাসার দিকে চলে যাবো। তাই আজকের এই ভিডিও থেকে এখানে বিদায় নেই। টুকটাক একটু বিকেলে বেরিয়েছিলাম একটু রাইড করার জন্য, এই জন্য ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে রাখলাম। রাতে আজকে তেমন কোনো প্ল্যান নেই, আর যদি কোনো প্ল্যান হয় তাহলে ওইটা অবশ্যই ভিডিওতে আপনাদেরকে জানাবো। আর 60 ফিটের ধুলা টুলা খায় চুলের কালার টালার চেঞ্জ হয়ে যেতেছে, বুঝতে পারছেন। আমি বিকালে কিছুক্ষণ যে হেলমেট ছাড়া বাইক চালাইছিলাম, পরে ছাড়া দিছি, পরে দেখি চুল থেকে ধুলা উঠতেছে। যাক, আজকের ভিডিওতে তাহলে এতটুকুই। হোপ রাখতেছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভিডিও ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন। চ্যানেল যদি নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যায় আমাদের ফ্যামিলি মেম্বার। জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন, আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। এন্ড ইনশাআল্লাহ কালকে আমরা 4Vর ভিডিও আপলোড দেবো ইনশাআল্লাহ। Check the mic and make sure it sound right, boy.